আজকের এই তথ্যভিত্তিক বিশ্লেষণে আমরা খুব আকর্ষণীয় একটি বিষয় নিয়ে কথা বলবো। আমরা মূলত একটি বিশেষ সামাজিক, রাজনৈতিক এবং মতাদর্শগত কৌশলের দলিল ডিকোড করতে যাচ্ছি। এখানে কোনো পক্ষ না নিয়ে সম্পূর্ণ বস্তুনিষ্ঠভাবে একটি নির্দিষ্ট রূপরেখা বিশ্লেষণ করে দেখা হবে। এই দলিলটিতে মানুষের সমর্থন বা আনুগত্য পরিবর্তনের একটা খুব সুশৃঙ্খল, একদম গাণিতিক পদ্ধতির কথা বলা হয়েছে। কিভাবে একটা নির্দিষ্ট মতাদর্শ ধাপে ধাপে সমাজে প্রভাব বিস্তার করার ছক কষে আর সেই মেকানিজমটা কিভাবে কাজ করে, মূল উৎস থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আজ আমরা সেটাই বোঝার চেষ্টা করব। তো শুরুতেই যে কৌতূহলোদ্দীপক প্রশ্নটা মাথায় আসে তা হল এই নির্দিষ্ট মতাদর্শগত রূপরেখাটি মানবজাতিকে আসলে কিভাবে দেখে। সবাই কি তাদের চোখে সমান? একদমই না। মূল দলিলটা পড়লে দেখা যায় এটি বৃহত্তর সমাজকে কোনো অখণ্ড সত্তা হিসেবে বিবেচনা করে না, বরং মানুষকে একদম স্পষ্ট আলাদা আলাদা কিছু মতাদর্শিক ব্লকে ভাগ করে ফেলে। আর মজার ব্যাপার হলো এই বিভাজনটাই কিন্তু পুরো কৌশলটির একদম মূল ভিত্তি। চলুন বিভাগগুলো আসলে কি আর তারা কিভাবে একটার সাথে আরেকটা কানেক্টেড সেটা দেখে নেওয়া যাক। মূল টেক্সটে মানবজাতিকে 5টি সুনির্দিষ্ট ভাগে ভাগ করা হয়েছে। এটাকে একদম একটা রৈখিক বর্ণালী বা স্কেলের মতো চিন্তা করা যেতে পারে। এক প্রান্তে আছে মুকাওয়ামা সৈনিক, অর্থাৎ যারা একটি নির্দিষ্ট মতাদর্শের পক্ষে একদম শক্ত প্রতিরোধ গড়ে তুলছে। ঠিক তার এক ধাপ নিচেই আছে মুকাওয়ামার সমর্থক, মানে যারা সরাসরি সৈনিক না হলেও আদর্শটার কট্টর সাপোর্টার। এরপর স্কেলের একদম মাঝামাঝি রাখা হয়েছে নিরপেক্ষ গোষ্ঠীকে, যারা আপাতত কোনো দিকেই নেই। বর্ণালীর উল্টো দিকে গেলে পাওয়া যাবে কুফার সমর্থক, অর্থাৎ যারা ভিন্ন মতাবলম্বীদের সমর্থন করে। আর একদম শেষ প্রান্তে রয়েছে কুফার সৈনিক, যারা এই মতদর্শের একদম চরম বিরোধী। বিভাজনটা খেয়াল করলে দেখা যাবে একটা চরম প্রান্ত থেকে শুরু করে একদম পারফেক্টলি বিপরীত চরম প্রান্তে গিয়ে লিস্টটা শেষ হয়েছে। এবার এই দুই বিপরীত প্রান্তের জন্য নির্ধারিত লক্ষ্যগুলো একটু দেখা যাক। দলিলের সম্পূর্ণ ভিন্ন দুটো যান্ত্রিক লক্ষ্যের কথা একদম স্পষ্ট করে দেওয়া হয়েছে। প্রথম লক্ষ্যটা হল নিজেদের দিকে থাকা মুকাবমার সৈনিকদের যোগ্যতা এবং সামর্থ্য ক্রমাগত বাড়িয়ে তোলা। আর ঠিকের উল্টো দিকে দ্বিতীয় লক্ষ্য হল বিপক্ষ বা কুফফার সৈনিকদের যোগ্যতা এবং সামর্থ্য কমিয়ে দেওয়া। অর্থাৎ একদিকে নিজেদের শক্তি মেকানিক্যালি বাড়ানো হচ্ছে, আর অন্যদিকে ঠিক সমান্তরালভাবে প্রতিপক্ষের শক্তি দুর্বল করে দেওয়া হচ্ছে। এটা আসলে একটা ক্লাসিক জিরো সাম গেম, যেখানে এক পক্ষের লাভ হওয়ার মানেই হল অন্য পক্ষের ঠিক ততটাই ক্ষতি হওয়া। তাহলে এই পুরো কাঠামোটা বাস্তবে কিভাবে কাজ করে? মূল টেক্সট অনুযায়ী এই মূল রূপান্তর কৌশলটি হল ধাপে ধাপে এগোনোর একটা নিখুঁত গাণিতিক প্রক্রিয়া। এখানকার আসল উদ্দেশ্য হল প্রত্যেকটা গোষ্ঠীকে ঠিক এক ধাপ করে নিজেদের দিকে টেনে আনা। যেমন ধরুন, যারা ইতিমধ্যেই মুকাওয়ামার সমর্থক তাদেরকে আরও এক ধাপ পুশ করে মুকাওয়ামার সৈনিকে প্রমোট করা। যারা নিরপেক্ষ তাদেরকে প্রভাবিত করে মুকাওয়ামার সমর্থক বানানো। অন্যদিকে যারা কুফফার সমর্থক তাদেরকে অন্তত পক্ষে নিরপেক্ষ অবস্থানে নামিয়ে আনা। আর যারা কুফফার সৈনিক তাদের শক্তি কমিয়ে কুফফার সমর্থকের কাতারে নিয়ে আসা। এখানে কোনো আকস্মিক লাফ নেই, বরং প্রতিটি পদক্ষেপই খুব সাবধানে একদম মেপে মেপে ছকা হয়েছে। এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হল এটা কোনো এককালীন ঘটনা বা বিচ্ছিন্ন কোনো কাজ নয়। এই যে আনুগত্য পরিবর্তনের একটা ছক, এটা সম্পূর্ণ নিরবচ্ছিন্ন আর চলমান একটা চক্র। পুরো ইঞ্জিনটা যেন কখনোই বন্ধ না হয়ে যায়, সেজন্য এই রূপান্তর প্রক্রিয়াটা অবিরত চালিয়ে যেতে হবে। মানে সাময়িক কোনো অর্জন দিয়ে এই কৌশলকে বিচার করা হয় না, বরং একটা ধ্রুবক এবং গতিশীল প্রচেষ্টাই হল এই পুরো সিস্টেমের মূল চালিকা শক্তি। এই পুরো প্রক্রিয়াটা কাজ করছে কিনা সেটা বোঝার জন্য স্বয়ং লেখকেরই দেওয়া একটা নির্দিষ্ট মাপকাঠি আছে। দলিলটাতে খুব স্পষ্টভাবে একটা কথা বলা হয়েছে, কিন্তু যদি এর বিপরীতটা হয় তাহলে বুঝতে হবে আমাদের কাজ ভুল হচ্ছে। মানে হলো, যদি রূপান্তরের এই স্রোত উল্টো দিকে যেতে শুরু করে তাহলে কোনো সন্দেহ ছাড়াই ধরে নিতে হবে যে স্ট্র্যাটেজিটা আর কাজ করছে না। এটা এই মতাদর্শিক কাঠামোর একটা অত্যন্ত কঠোর বাইনারি হিসাব। একদম শেষে এসে একটা ভাবনার জায়গা কিন্তু তৈরি হয়। এই ধরনের নিখুঁত যান্ত্রিক বিভাজন আর রূপান্তর প্রক্রিয়া বৃহত্তর সমাজ এবং রাজনৈতিক বাস্তবতায় আসলে কতটা দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। আজকের এই বিশ্লেষণ থেকে পাওয়া কাঠামোগত কৌশলটা নিঃসন্দেহে আমাদের সবাইকে গভীরভাবে ভাবায়।